ঝরে পড়া শিউলির গন্ধে মমা করছে তালুকদার বাড়ির উঠোন। আকাশে মেঘেদের ছন্দহীন ঘোরাঘুরি কচি রোদকে আড়াল করতে পারছে না। অযত্নে বেড়ে ওঠা ঘাসগুলোতে শিশির জমে আছে। কলপাড়ে ফালি ফালি রোদ্দুর গাছের পাতার সাথে যেন লুকোচুরি খেলছে। সেই আলোয় ঝিলমিল করছে চারুলতার ভেজা চুলের গোছা। সদ্য স্নান সেরে উঠেছে সে। ভিজে আঁচলটা গায়ে জড়িয়ে অন্তরে সমস্ত ভার নিয়ে হেঁটেছে। পায়ের পাতা এখনো কাদা লেগে আছে, তবে সেদিকে কোনো মনোযোগ নেই তার। চোখের কোণে ভেসে আছে শুকনো পানির দাগ। রাতভর কান্না করার ফলে চোখ দুটো ফুলে উঠেছে। হঠাৎ পেছনে মৃদু পায়ের শব্দ শোনা গেল। চারুলতা ঘাড় ঘুরিয়ে দেখল নাহিদা এদিকে আসছে। নাহিদার অক্ষিজোড়া যেন অনেক না বলা কথা বহন করছে। চারুলতার সন্নিকটে আসতে সে ক্ষীর স্বরে শুধালো, আমার উপর তোমার রাগ হইতেছে না? সারা গতর অন্তর দাউ দাউ কইরা জ্বলতেছে না? চারুলতা থমকে দাঁড়ালো, বাকরুদ্ধ হয়ে গেল মুহূর্তেই। চোখ তুলে এক পলক দেখল নাহিদাকে। পরক্ষণে মাথা আবার নিচু করল। ওষ্ঠযুগল কাঁপছে। বুকের ভেতর গর্জে ওঠা বেদনা বিস্ফোরিত হতে চাইছে। চোখের ফোয়ারা জাগ্রত হতে চাইছে। তার ভেতরের অনুভূতিগুলো ঠিকরে বেরিয়ে আসলো প্রায়। কেউ যেন তাকে অগ্নিকুণ্ডে ধাক্কা দিয়ে ফেলে জিজ্ঞাসা করছে, জ্বলে পুড়ে ছারখার হচ্ছিস তো? স্রোতের মতো দাপিয়ে বেড়ানো প্রতিটি যন্ত্রণা অনুভূতি ঘিলে ফেলল চারুলতা। ফোকাসের মুখে তাকিয়ে রইল শূন্যে। নাহিদা এবার কিছুটা দৃঢ় কণ্ঠে বলল, আমারও এমন কষ্ট হয়েছিল। কলিজা ছিঁড়া হাতে আইয়া পড়ছিল যখন শুনলাম আমার স্বামীরে অন্যখানে বিয়ে হয়েছে। মনে হয়েছিল কেউ জ্যান্ত কবর দিছে আমারে, দম নিতে পারিনি। চারুলতা এখনো শূন্যে তাকিয়েছে। কি বলবে সে? নির্বাক দৃষ্টি মেলে নাহিদার কথাগুলো শোনা ছাড়া আর কোনো উপায় নেই। সে তো মিথ্যে কিছু বলেনি। তবে নাহিদার বলা সত্যগুলো তার ভেতরে বুকে সুজ হয়ে ঢুকছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। চারুলতা মুখ খুলে বলতে ছিল, হ্যাঁ, আমার অন্তর জ্বলতেছে, আমার শরীরটা পুরোটাই জ্বলতেছে নাহিদা আপা। তবে সব কথা কি আর বলা যায়? নাহিদাকে এড়িয়ে গেল সে। ধীরে ধীরে পা চালালো রান্নাঘরের দিকে। অদূরে রোদে ভেজা আঁচল শুকনো প্রস্থান বেছে নিল সে। পেছনে দাঁড়িয়ে থাকা নাহিদা তখন তাকিয়ে রইল চারুলতার পানে। ছোট্ট মেয়েটার প্রতি তার করুণা দুচোখে স্পষ্ট হয়ে উঠল। কিন্তু কি করবে সে? সংসারের লোক কি কোনো নারী ছাড়তে পারে? বেলা শেষে তারা দুজনেই তো বাধা পড়ছে অস্বীকৃতি, বঞ্চনার অবহেলা সে করে। কলপাড়ে ফিরে চারুলতা পেছনে আঙ্গিনায় গেল। আগের দিনের কাপড় মেলে দড়িতে মেলালো। বাতাসে ভেজা শাড়ি এলোমেলোভাবে নড়তে লাগলো। চারুলতা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে ব্যস্ত রাখতে হবে। ব্যস্ত রাখায় এখন তার একমাত্র মুক্তির পথ। সে মুক্তির পথ ধরে হাঁটা দিল রান্নাঘরের দিকে। রান্নাঘরে ঢুকে উনুন ধরালো। পরিচিত রান্নাঘরটা কেমন অপরিচিত ঠেকাচ্ছে তার। আচমকা অজানা ভয় আঁকড়ে ধরল চারুলতাকে। এই রান্নাঘরের দায়িত্ব তার কাছ থেকে হারিয়ে যাবে না তো? মনে আতঙ্ক নিয়ে কাজ শুরু করলো চারুলতা। এমন সময় রান্নাঘরের দুয়ার পেরিয়ে ভেতরে প্রবেশ করলো জোহরারা। রান্নাঘরে চারুলতার পদধূলি জোহরা সহ্য করতে পারছে না। এই কয়দিন সেই সব সামলেছে। মাঝে তো তার কাজকর্মে তেমন একটা বাধা দেয়নি। তালুকদার মশাইয়ের সংসারে সে প্রায় কর্তৃত্ব স্থাপন করে ফেলেছিল বটে। কাজে রান্নাঘরে পুনরায় চারুলতার উপস্থিতি তার মেনে নিতে কষ্ট হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও সে চারুলতাকে উদ্দেশ্য করে শোধালো, ভাবি কেমন আছেন? চারুলতা আলগোছে ঘাড় নাড়ালো। এর মানে সে ভালো আছে। জোহরার চোখে মুখে তাচ্ছিল্য হাসি। তবুও সে বলতে শুরু করলো, জানো ভাবি, এই কয়দিন আমিই তো সব সামলেছি। চাচি আমার উপর পুরো সংসারের দায়িত্ব ছাইড়ে দিছিল। ভালোই হয়েছে তুমি তাড়াতাড়ি চলে আসছো। চারুলতা হাসার চেষ্টা করলো। এটিই তার প্রতিক্রিয়া। জোহরা রান্নাঘরে সরু খাটের খাম্বায় হেলান দিয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, তাই ভাবি, তোমার কপালটা বড্ড খারাপ। ফিরলা তো ফিরলা, সতীন ঘরে ফিরলা। নিজের বইলে আর কিছুই রইল না। তোমার গলায় আমি থাকলে গলায় দড়ি দিতাম। জোহরা ইচ্ছাকৃতভাবে কথাটা বলল। চারুলতাকে আঘাত করার বড্ড স্বাদ জেগেছে তার। চারুলতার প্রতি তার ঈর্ষা গভীর কুয়োর নেই। সেই কুয়োর মাঝে ডুব মারছে সে। যদিও তুর্য আর চারুলতার মধ্যকার প্রেম
ফাহিম এবং জোহরা পরিকল্পনাকে বাস্তব মোড় দিচ্ছিল। নিজেদের জায়গা শক্তপোক্ত করা, হিসেব কষা বেশ সহজ হয়ে গিয়েছিল। এখন নাহিদা ফিরে আসে মহা সর্বনাশ। সে জানে তুর্জয় আবার বাপভক্ত রূপে ফিরবে কিনা। জোহরার মুখে মিষ্টতা দেখে নতুন কথা জাল বুনে বলল, ভাবি তুমি শক্ত হও, বেশি চিন্তা কইরো না। পুরুষ মানুষ স্বভাব কুত্তার মতো, হেগো শরীর পাইলে হয়, প্রেম ভালোবাসা হেগড়ে দিয়ে হয় না। পুরনো শরীর নতুন কইরা পাইছে তো, নিজেরে সামলাতে পারেনি। খিদা মিটাই গেলে তোমার কাছে ভাই ঠিক ফিরে আসবো। জোহরার কথাগুলো তীক্ষ্ণ তীরের মতো বিঁধল চারুলতার বুকে। রান্নাঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। তবুও চারুলতা চুপ রইল, মুখ দিয়ে টু শব্দ বের করলো না। চারুলতার নিস্তব্ধতায় জোহরা খানিকটা বিরক্ত হলো। এতবার তীর্যক মন্তব্য ছিল, অথচ চারুলতা নিশ্চুপ। তার এই অভিব্যক্তি যথেষ্ট অস্বস্তিতে ফেলল জোহরাকে। কিন্তু চারুলতা নিজের কাছেই লেগে রইল। জোহরার জন্য কোনো শব্দ বরাদ্দ নেই তার ঘরে। ঠিক তখনই রান্নাঘরের দরজা ঠেলে মাজেদা ঢুকলো, তার চোখে মুখে রাতভর জেগে থাকার ক্লান্তি। মাজেদার উপস্থিতিতে জোহরা মুহূর্তে নেতিয়ে গেল। রান্নাঘরে আরেক মাথায় গিয়ে দাঁড়ালো, ব্যস্ত ভঙ্গিতে নাস্তার আয়োজন শুরু করতে লাগলো। মাজেদার কণ্ঠে রূঢ়তা মিশিয়ে বলল, আজ তালুকদার মশাই তেঘরিয়া গ্রাম পরিদর্শনে বের হবেন। নাস্তা চটজলদি বানাইতে হব, দেরি হইলে বিপদ। কথা বলে মাজেদা সময় নষ্ট করলেন না, নিজেও নাস্তা বানানোর কাজে লেগে পড়লেন। নাস্তা তৈরি হয়ে গেল। জোহরা খুব আয়েশ করে খাবারের থালা সাজালো। খাবারটা নয়, শুধুমাত্র তালুকদার মশাইয়ের থালা। এরপর মাজেদার দিকে তাকে আবদার করলো, চাচি, চাচার খাবারটা আমি তাহলে দিয়ে আসি। মাজেদা অনিচ্ছাকৃতভাবে হ্যাঁ সূচক মাথা নাড়ল। জোহরা খুশি মনে থালা হাতে রান্নাঘর থেকে বেরিয়ে দিল। মাজেদা কিরমির করতে করতে জোহরা চলে যাওয়া দেখলেন। দাঁতের ফাঁক দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, নষ্টা, চাচা শ্বশুরের সম্পত্তি হাতানোর নিতে নটিগিরি লাগাইছি। চারুলতা মাজেদার কথা শুনতে পেল, তবু চুপ করে রইল। খাবারের বাকি অংশ গুছাতে গুছাতে মাজেদা মৃদুস্বরে বলে, চারু, তুই তাজমহল আপারে ঘরে গিয়ে খাবার দিয়ে আয়, তুর্জয়ের ঘরে আমি যাইতেছি। চারুলতার বুক ধক করে উঠল। সে বাধা দিয়ে বলল, না আম্মা, এর ঘরে আমি যাবো খাবার নিয়ে। মাজেদা ধীর পায়ে এগিয়ে গেল চারুলতার মাথায় মাথায় হাত বুলিয়ে দিতে বলল, কেন নিজেরে কষ্ট দিতে চাস? সহ্য করতে পারবি? চারুলতা হাঁচার চেষ্টা করলো। ভাগ্যে যা আছে এর চেয়ে বেশি তো পামু না আম্মা। বাপ মরা মেয়েটাকে আল্লাহ আর একটা থাকার ঘর দিয়েছে, একটা পরিচয়, এর থেকে বেশি সুখ চাইলে মানুষের লোভী বলবো না? চারুলতার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে লাগলো। মাজেদা পরম যত্নে চারুলতাকে বুকে চেপে ধরলো। কি বলে এই ছোট্ট মেয়েটা? তিনি সান্ত্বনা দিবেন তা বোধগম্য হচ্ছে না। চারুলতা আলগোছে দরজা খুলে তুর্জয়ের ঘরে ঢুকলো। তার বুক ধুকপুক করছে, হৃদের প্রতিটি স্পন্দন শ্রবণ গোচন হচ্ছে তার। জানলার ফাঁক দিয়ে মৃদু রোদ এসে পড়ছে তুর্জয়ের ওপর। সে উবুড় হয়ে শুয়ে আছে, বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। শুয়ে থাকার ভঙ্গিতে এক ধরনের ক্লান্তি মিশে আছে। খাবারের থালা বিছানার পাশে রেখে তুর্জয়কে ডাকতে যাবে, ঠিক এমন সময় চারুলতার চোখ চুম্বুকের মতো আটকে গেল। সে থমকে দাঁড়ালো। তুর্জয়ের পিঠ ভর্তি লালচে দাগ, তীক্ষ্ণ নখের আঁচড়। কেউ দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরেছিল, আঁকড়ে ধরেছিল, উন্মাদের ময় তাকে নিজের ভেতরে টেনে নিতে চাইছিল। দাগগুলো শুধু তুর্জয়ের দেহে নয়, চারুলতার বুকের ভেতরে খোদাই হয়ে গেল চিরতরে। এক মুহূর্ত যেন তার পৃথিবী ভেঙে গুড়িয়ে গেল। কানের মাঝে পুনরায় শস্য শব্দ হচ্ছে। চারুলতা ভেবেছিল তুর্জয় হয়তো তাকে সেই রাতের মতো অবাক করে দিবে, যে রাতে সে কলির কাছে গিয়েছিল, কিন্তু ফিরে এসেছিল তাকে একটি বারের মতো না ছুঁয়ে। তবে আজকের চিত্র ভিন্ন কথা বলছে। চারুলতার থালাটা বিছানার পাশে সে ছোট্ট টেবিলে রাখল। নিঃশব্দে সপ্তপর্ণে তুর্জয়ের দিকে আর একবার না তাকিয়ে সে দ্রুত পায়ে বেরিয়ে এলো। ঘর থেকে বেরিয়ে চারুলতার মনে হলো তার পায়ের নিচের মাটি সরে গেছে। সে শূন্যে ভাসছে। অবুঝ কিশোরী নিজের বোকার মতো প্রশ্ন করল, স্বামীর ভাগ কি সত্যি অন্য কাউকে দেওয়া যায়? ভালোবাসা কি এত সহজে ছিটকে পড়ে, অন্যের দ্বারগোড়ায় পৌঁছে যায়? পঞ্চদশী কন্যা চারুলতার বুকের গভীরে তখনও এক নতুন উপলব্ধির জন্ম হলো। সে বুঝল, পুরুষকে বদলে দিতে জানে দুটো জিনিস, একটা ভালোবাসা আর একটা শরীরের মোহ।
ভালোবাসা পুরুষের হৃদয়কে চিরকালের জন্য বদলে দেয়, মানুষটিকে নতুন করে গড়ে তোলে। কিন্তু শরীরের মোহ ক্ষণস্থায়ী ক্ষুধার মতো, এক সময় মিটে যায়, আবার নতুন শিকারের অপেক্ষা করে। এর কোনো স্থায়িত্ব নেই, পুনঃস্থাপন আছে, যারা তার ভাঙা হৃদয়ে একটি বারবার আওড়াতে লাগলো। পুরুষ, তুমি বুঝলা না তোমার বিরহে কত জ্বালা, পাইলে তোমারে অন্য কেউ আমি সর্বহারা। নাস্তা সেরে তালুকদার মশাই ফাহিমার আলী মাঝিকে নিয়ে গ্রাম পরিদর্শনের অজুহাতে বের হলো, কিন্তু তার প্রকৃত গন্তব্য ছিল গ্রামের উত্তর মাথায় পরিত্যক্ত ঘাটে। ওদিকটায় গ্রামের মানুষদের যাতায়াত নেই বললেই চলে। ধ্বংসস্তূপের মতো এই স্থানটি হয়ে রয়েছে তার গোপন স্বর্গরাজ্য। আগের থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভাঙাচোরা টিনের ঘরগুলি সাম্প্রতিক সময়ে নতুন করে মেরামত করা হয়েছে। এখানেই চলছে প্রজেক্ট রজনীগন্ধা, এর সকল কার্যক্রম। তালুকদার মশাই অতি নিকৃষ্ট এবং গোপনতম কাজ। রাত হলে এখান থেকে অচেনা 10টি মেয়ের মুখ নিষিদ্ধ ভুবনের দিকে ছুটে চলবে। তালুকদার মশাই বড় ঘরটাতে প্রবেশ করতে উপস্থিত সকলে ব্যস্ত হয়ে পড়ল। সালাম জানিয়ে তালুকদার মশাই বসবার ব্যবস্থা করল। মাটিতে প্রায় অবচেতন অবস্থায় পড়ে থাকা কিশোরীগুলোর দিকে চোখ বুলিয়ে নেন তিনি। ঠোঁটের কোণে শিকারীর ন্যায় বিশ্রী হাসি। আচমকা তার দৃষ্টি নিবদ্ধ হয় কচি কিশোরীর মুখে। বয়স যেন এখনো 16 হয়নি। ভয়ে মেয়েটির ঠোঁট তীর তীর করে কাঁপছে, চোখ থেকে অবিরত অশ্রু গড়িয়ে পড়ছে। চিৎকার করে কাঁদতেও পারছে না তারা। লাঠি হাতে একজন সর্বদা দাঁড়িয়ে থাকে তার পাশে, পান থেকে চুন খসলে বেধড়ক পেটায়। মেয়েটির দিকে তাকিয়ে তালুকদার মশাই মনে মনে হলো, বৈদ্য তাকে আশ্বাস দিয়েছিল এই অভিশপ্ত রোগ থেকে মুক্তি পেতে হলে কচি কুমারী দেহের স্পর্শ প্রয়োজন, এছাড়া অন্য কোনো উপায় নেই। এই অন্ধবিশ্বাস আজ তাকে উন্মাদনায় করে তুলল। ফাহিমকে ইশারা করলেন তালুকদার, এই মেয়েটি আলাদা ঘরে নিয়ে যেতে। ফাহিম তাই টেনে হিঁচড়ে মেয়েটিকে অন্য ঘরে নিয়ে গেল। মুখ গম্ভীর রেখে তালুকদার মশাই উঠে দাঁড়ালেন, ওই ঘরের দিকে যাত্রা শুরু করলেন। মেয়েটিকে ঘরে ছুঁড়ে ফেলে ফাহিম বেরিয়ে এলো। তালুকদার মশাই ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। মেয়েটি একটু সাহস করে কান্না করে উঠে বলল, ও দাদু, ছেড়ে দেন আমাকে, আমি বাবা মার কাছে যেতে চাই, আমার এত বড় সর্বনাশ করিলেন না, আমাকে ছেড়ে দিন। কিন্তু দানবের কর্ণকুর সেই মিনতি মোটেও পৌঁছল না। হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল ওই ছোট্ট মেয়েটির শরীরের উপর। তার নিষ্পাপ কণ্ঠরোধ হয়ে আসলো, শুধু ছটফট করা দুটো হাত ছড়িয়ে নিতে চাইল নিজেকে। তাতে বিশেষ কোনো লাভ হলো না। ঘর জুড়ে শ্বাস প্রশ্বাস, চাপা কান্না, অসহায়তা, আর্তনাদ মিলেমিশে তৈরি করলো এক বিভীষিকাময় পরিবেশ। ক্ষণকাল বাদে সব নীরব। তালুকদার যখন নিজের শরীরের বোঝা উত্তোলন করবে মেয়েটির উপর, তখন তার চোখে মুখে ফুটে উঠছে তৃপ্তির হিংস্র ঝিলিক। বিছানার চাদরে ছড়িয়ে পড়ছে রক্তের দাগ, এ যেন এক নির্মম সিলমোহর। তালুকদার গভীর শ্বাস নিলেন, ঠোঁটে এক চিলতে হাসি খেলে গেল। মনে করলেন তিনি যেন এই অভিশপ্ত রোগ থেকে নিজেকে মুক্ত করে ফেলছেন আজ। জয় হয়েছে তার। অবাঞ্ছিত পর্ব 12 মিম খাতুন দিয়ে দিলাম। একটু সমস্যায় আছি, গল্পগুলো আসতে সময় লাগবে, শেষ করে দিব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।